সুপ্রিয় দর্শক, স্বাগত ওএসিস এই সময়ে। আমি আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং সৌরভ হাসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক। আমরা দুজনের সঙ্গে কথা বলবো মূলত বুদ্ধিজীবী দিবস নিয়ে। আমরা জানি যে আমরা যখন এই আলোচনাটা শুরু করলাম তার আগে কিন্তু আমরা আজকে বুদ্ধিজীবী দিবস পালন করেছি। সৈয়দ হোসেন, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি যে নতুন প্রেক্ষাপটে আমরা এবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করলাম। 1971 সালের পরে আমরা যখন এই বুদ্ধিজীবী দিবস পালন করলাম তখন আমরা 4 জন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করেছি। 2 জন এখনও পলাতক আছেন যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে, চৌধুরী খালেক সহ আরও একজন। আপনি কি মনে করেন যে এই নতুন প্রেক্ষাপটে আমাদের অগ্রসরের ক্ষেত্রে আর কোথায় যাব, আমরা কি চাই আমরা এখন? আমরা বিগত 44 বছর যা চেয়েছি তা কিছুটা পেতে শুরু করেছি, এবং সে কারণেই আপনি যেমনটা বলছিলেন যে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস একটি বিশেষ মাত্রা পেয়েছে। শহীদের সন্তানেরা বা তাদের স্বজনেরা এবছর কিন্তু একটু ভিন্ন সুরে কথা বলেছেন। তার কারণ 4 জন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মানুষ নয়, বরং মানুষ পদবাচ্য নয় এমন তাদের ফাঁসি হয়েছে, এবং বুদ্ধিজীবী হত্যা দণ্ডপ্রাপ্ত প্রথম ফাঁসি হচ্ছে আলী আহসান মুজাহিদের, যিনি ওই তবে দিনের মানে 14 তারিখ ঘটানোর ক্ষেত্রে সেই আলবদর বাহিনীর প্রধান হিসেবে যিনি ভূমিকা পালন প্রধান করেছেন। হিসেবে। তবে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে আরও সম্পৃক্ত যে 2 জন, চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান খান, তারা দণ্ডপ্রাপ্ত, কিন্তু রায় কার্যকর করা হয়নি, সম্ভব হয়নি এ কারণে যে তারা পলাতক। চৌধুরী মঈনুদ্দিন ইংল্যান্ডে, আশরাফুজ্জামান খান আমেরিকায়। অবশ্য তাদের মাথার উপরে ঝুলছে ইন্টারপোলের হুলিয়া। জানে না ইন্টারপোল কতটুকু সহায়তা করবে, বাংলাদেশ সরকারের উদ্যোগী বা কতটুকু আছে। তবে শহীদের সন্তানেরা, স্বজনেরা, পরিজনেরাও অবশ্যই চাইবেন যে তাদেরকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হোক। তো দণ্ড তো কিছুটা কার্যকর হয়েছে, সেই জন্যে এ বছরের মাত্রাটা নতুন, এবং আমি এ বছরে একটু ভিন্ন মাত্রায় ভাবছি। বিগত 43টি বছর অন্য মাত্রায় ভেবেছি, কারণ এদিন আমি আমার 3 জন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের 3 জন শিক্ষককে হারিয়েছি, এবং শহীদ যারা হয়েছেন তাদের বাইরেও অনেকের নাম তালিকাভুক্ত ছিল। আমরা জানি প্রায় 1,500-এর মতো তালিকা ছিল। এর মধ্যে বিভিন্ন হিসেব থেকে যা পাওয়া যায় যে 1,111 জনকে তারা হত্যা করেছে। তার মধ্যে আমার 3 জন শিক্ষক ছিলেন, অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য, ডক্টর আবুল খায়ের এবং শহীদ গিয়াসউদ্দিন আহমেদ। তো আমার একটি সরাসরি শিক্ষক স্মৃতি কাতর হই যখন গিয়াস স্যারের নামটা নেই, কারণ 71 14ই ডিসেম্বর আমার সামনে থেকে মহসিন হল প্রাঙ্গণ থেকে গিয়াস স্যারকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেটাই তার শেষ জবাব। তারপরে 16ই ডিসেম্বরের পরে 18 বা 19 তারিখে বধ্যভূমি থেকে তার মরদেহের অবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল। অবশেষ এই জন্য বলছি যে ততক্ষণে তার শরীর অনেকাংশই খাদ্য হয়ে গিয়েছিল শকুন, শেয়াল, কুকুরের। তো সেই দিনটি এখনো স্মৃতিতে যখন চলে আসে কিছুটা বিপন্ন বোধ করি মানসিকভাবে। আমার মনে আছে যে 2013-তে যখন আমি সাক্ষ্য দেই আন্তর্জাতিক আদালতে, অপরাধ ট্রাইব্যুনাল 2 নম্বর, সাক্ষ্য দিতে গিয়ে গিয়াস স্যারকে কিভাবে তুলে নেওয়া হয়েছিল তার বর্ণনা দেওয়ার সময় আমি মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়ি এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি, যার ফলে আমার সাক্ষ্য 2 দিন করতে হয়েছিল, একদিনে হয়নি। তো এদিন এলেই লেখাতেও বলি, বলার মধ্য দিয়েও তুলে ধরি
যে কিভাবে গিয়াস স্যারকে নিয়ে যাওয়া হয়েছিল, এমনভাবে সবাইকে নেওয়া হয়েছিল। আমরা শহীদ স্বজন পরিজনদের বা সন্তানদের লেখা থেকে আমরা জানি। সেদিন 14ই ডিসেম্বর ভোরবেলা খুব কুয়াশা ছিল, শীতের দিন। আমি তখন মহসিন হলের সহকারী আবাসিক শিক্ষক। তো ঘুম থেকে উঠে দেখলাম যে পানির সরবরাহ নেই, অর্থাৎ পানির কলটা চালু হয়নি। তো ভাবলাম যে নিজে গিয়ে দেখি পানির কলের যে ঘরটি আছে কি অবস্থা, যান্ত্রিক ত্রুটি না অন্য কোনো কল কারণে। চালু করবার যে ব্যক্তি সে অনুপস্থিত, কারণ কারফিউ চলছিল তখন। যে দেখলাম ঘরে কেউ নেই, অর্থাৎ ওই নির্ধারিত ব্যক্তিটি নেই। তো আমি তো কল চালু করতে জানি না, অযান্ত্রিক মানুষ। আমার পরপরই গেলেন আরেকজন আবাসিক শিক্ষক, অধ্যাপক জহুরুল হক, দর্শন বিভাগের। তো তিনিও জানেন না, কিছু খোঁজ নিতে এসছেন। তারপরে পরেই গ্যাস স্যার এসেছিলেন। ঘুম থেকে উঠেই তার পরনে তখনও 14 ডিসেম্বর ভোর। ঘুমের পোশাক ছিল, ওই স্লিপিং পাজামা যাকে বলা হয়, এবং ডোরা কাটা সম্পূর্ণ। তো তিনিও জানেন না। তো যাই হোক, তিনজনে যুক্তি করে ঠিক করলাম যে দেখলাম দেয়ালের উপরে একটা বক্সের মতো আছে, তার পাশে একটা হাতল, হাতলের নিচে লেখা আছে অফ, সেদিকে হাতলটি আছে, উপরে লেখা আছে অন। তো আমরা ঠিক করলাম এটাকে যদি ঘুরিয়ে অনের দিকে দেই তাহলে বোধহয় যন্ত্রটি চালু হবে, পানি পাবো আমরা। তো গ্যাস স্যারই ওই কাজটি করলেন। গ্যাস হাতলটা তুলে দেবার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটা শিক্ষক। শোঁ শোঁ শব্দ শুরু হলো। ভাবলাম আমরা খুব খুশি তিনজনে যে আমরা মহা একটা কাজ করে ফেলেছি, পানির সরবরাহের ব্যবস্থাটা করে ফেলেছি। বেরিয়ে যাব ঠিক সেই মুহূর্তেই ওই কলঘরের ছোট্ট দরজা, ছোট্ট ঘর, ছোট্ট দরজা, ফ্রেমে আবির্ভূত হলো ছাই রঙের ইউনিফর্ম পরা যাদেরকে মিলিশিয়া। আমরা চিনতাম, এবং মুখে রুমাল বাঁধা। সবখানেই তারা রুমাল বেঁধে গিয়েছিল, মুখটা যেন না চেনা যায়। মাথায় টুপি ছিল, হাতে 303 রাইফেল। তো ঘরে ঢুকেই সে গিয়াস স্যারের দিকে তাকিয়েই বলল, আর ইউ মিস্টার গিয়াসউদ্দিন? তো গিয়াস স্যার চট করে উত্তর দিলেন, ইয়েস। এরপরে ওই ব্যক্তিটি জিজ্ঞেস মানে কথা বলল, কথাটি হচ্ছে একটা হুকুম, একটা আদেশ, আমকো সাথে আইয়ে। আমার সাথে আসো। হ্যাঁ। তো সে তো বাঙালি, উর্দু বিকৃত উচ্চারণে বলেছে, আমরা বুঝতে পেরেছি সে উর্দু বলার মানুষ নয় আর কি। তো গিয়াস স্যার একটু ইতস্তত করছে, তখন রাইফেলটি গিয়াস স্যারের বুক বরাবর ধরে ট্রিগারে আঙুল দিয়েছে। গিয়াস স্যার বুঝেছেন তার পরিস্থিতি বিকল্পহীন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন শেষ কথাটি, আনোয়ার চলি, দোয়া করুন। স্যারকে নিয়ে গেল এবং আমরা পেছনে দুজন বেরোলাম। দেখলাম মহসিন হলের পেছনে, ডাইনিং হলের পেছনে কলঘর। স্যারকে বারান্দায় তুললো, বারান্দায় দাঁড়ানো ছিল মহসিন হলের গেটের অবাঙালি দারোয়ান রহিম। তো রহিমের কাঁধে একটি গামছা ছিল, সেই গামছাটা নিয়ে স্যারের চোখ বেঁধে দিল, এই চলে যাওয়া। পরে ঘটনাটা এভাবে পেয়েছি তথ্যগুলো, যে প্রথমে তো এই আল বাহিনী গিয়াস স্যারের বাসায় গিয়েছিল। সেখানে পাইনি। হ্যাঁ, তো গিয়াস স্যারের বাসায় বলা হয়েছে গিয়াস কোথায় গেছে আমরা জানি না, কৌশলেই বলা হয়েছে। ওরা ফিরে যাচ্ছিল, আবার ফিরে এসে হলের গেটে জিজ্ঞাসা করেছে রহিম দারওয়ানকে, অবাঙালি দারওয়ান, যে তুমি গিয়াস স্যারকে দেখেছো কিনা। তো সে তার উর্দুতে বলে দিয়েছে যে আমি দেখেছি, এদিক দিয়ে গিয়াস স্যার পানির খোঁজে গেছেন। তো ও কিন্তু পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল, নইলে গিয়াস স্যারকে পেত না। তো 16 তারিখ পরে, অর্থাৎ 16 ডিসেম্বর আমরা খোঁজ করে রহিমকে পাইনি, সে লাপাত্তা হয়ে গিয়েছিল। আজও তার কোনো খোঁজ পাইনি। মানে আরেকজন আল বদর আমরা ধরে নিতে পারি যারা অবশ্যই, পাকিস্তানি বাহিনী সহায়তা করেছিল। অবশ্যই সেই ইউনিভার্সিটির জন্যই তার কর্মচারী। খোঁজ করেছি, পাইনি তাকে আমরা। আমরা গিয়াস স্যারকে পাইনি, তার সঙ্গে আরো অনেককে পেয়েছি, তাদের শবদেহ এবং লাশ সেই 14 তারিখে 16 তারিখের পরে। সেই সেই যে ধারাবাহিকতার পরে আমাদের যুদ্ধ শেষ, বিজয় অর্জন, এবং বাংলাদেশ তার 44 বছর পরে এসে সেই যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে এবং সেই বিচার কার্যকর হচ্ছে। আজকে 14 ডিসেম্বর করে আমরা সেটিকে কিভাবে দেখব, সোহরাব হোসেন যদি বলেন। না, অধ্যাপক আনোয়ার হোসেন যেভাবে বলছিলেন তার প্রিয় ব্যক্তিগত শিক্ষক স্মৃতি, চলে যাওয়া অভিজ্ঞতা এবং যে বেদনা কথা,
মানে এটি প্রত্যেক পরিবারে, যে পরিবার স্বজন হারিয়েছে, যারা তার প্রিয়জনকে তার চোখের সামনে থেকে নিয়ে যেতে দেখেছে, তাদের কান্না, 44 বছর, তাদের তাদের ক্ষোভ, বিচার একটি হয়তো এটি, আমি বলবো তাদের ক্ষোভ যে প্রশমিত হবে, তাদের যে বেদনা প্রশমিত হবে তা না, এটা হচ্ছে জাতির দায়। মুক্তি হলো, মুক্তির পথে একটি কলঙ্ক মুক্তির পথে। কলঙ্ক মুক্তির পথে আমরা স্বীকার করলাম যে এই অপরাধ যারা করেছে তাদেরকে আমরা করতে পেরেছি, আমরা বিচারের মুখোমুখি করতে পেরেছি। এবং বিচার রায় কার্যকর কিন্তু এই শুরু করেছে। শহীদদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা, বা তারা যে বাংলাদেশের জন্য আহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই বাংলাদেশ আমরা, তাদের সব বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। শহীদ শহীদ আনোয়ার পাশা, তিনি সেই অবস্থায় রাইফেল দুটি আওরাত লিখেছেন। শহীদ সিরাজউদ্দিন হোসেন সেই অবস্থায় দৈনিক ইত্তেফাকে যেসব লেখা লিখেছেন, কিছুটা রূপক, কিছুটা অপ্রত্যক্ষভাবে, তখনও তিনি বলছেন যে গণতন্ত্র, রাজনৈতিক যারা নেতৃত্ব, যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার বিকল্প নেই। মানে 70 নির্বাচনের হ্যাঁ, তাই উল্লেখ করে পরোক্ষভাবে এটি 1971 সালের ডিসেম্বরে পর্যন্ত তিনি লিখেছেন। এরকম জানি যে যেতে পারেনি, রাষ্ট্রকে বাহিনী ধরে নিয়ে গিয়েছিল, উনি ভিতরে ছিলেন, আবার ছেড়ে দিন, আবার ক্লাসে এসে বলেছেন আবার স্বাধীন দেশের কথা। এই যে প্রতিটি মানুষের যে তার আত্মত্যাগ, তার বেদনা, তার যে স্বপ্ন, এটি আমরা কতটা পূরণ করতে পেরেছি। আজকে যে বাংলাদেশের যে চিত্র, যে বাংলাদেশের যে এই যে বলা যায় যে একটা অস্থির পরিবেশ, উদ্বেগ, উৎকণ্ঠা, সবচেয়ে জননিরাপত্তা, আজকে সাধারণ সম্পাদক বলেছেন যে আজও তো এই 71 অপরাধ তো এখনো সংগঠিত হচ্ছে, এখনো তো কথা বলার জন্য মানুষকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে, চাপাতির কোপে করা হচ্ছে, মুক্ত বুদ্ধির চিন্তা যারা করে তারা কথা বলতে পারছে না, তাদের উপর হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাদের জীবনহানির হুমকি দেওয়া হচ্ছে, টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। তাহলে আমরা আমি তো মনে করি যে বিচার একটি 44 বছর আগে যে সংগঠিত অপরাধের বিচার করছে, কিন্তু আজকে যারা সেই তাদেরই উত্তরসূরি, সেই অপশক্তির উত্তরসূরিরা যদি আজকে জনজীবনকে এরকম বিপন্ন করে তোলে, তাহলে কি আপনার কি মনে হয় না যে আমরা যে বিচার করতে পারলাম এবং বিচারের রায় কার্যকর করতে পারলাম, তাহলে তারা যারা আছে রাজনৈতিক শক্তি হিসেবে তো ছিল, যারা যুদ্ধ বিচারের মুখোমুখি হয়েছে, রায় যাদের কার্যকর হয়েছে, তারা তো রাজনৈতিক শক্তি বাংলাদেশে, তাদের শক্তির উত্তর যারা, তারা কি এই সমস্তের মধ্যে করছে না? একটা হচ্ছে যে আমরা যে 71-এ যে ঐক্য, যে ঐকমত্য, যে সমগ্র জাতি কিন্তু এই কতিপয় গাদ্দার যুদ্ধাপরাধী বা কতিপয় আলবদর রাজাকারের বাইরে সমগ্র মানুষ কিন্তু ঐক্যবদ্ধ ছিল, যারা সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পেরেছেন এবং যারা পারেননি, যারা তাদের সহায়তা করেছে। আমরা তো বাংলাদেশকে যদি আমরা সেই সমৃদ্ধ শিখরে নিয়ে যেতে চাই, আমরা যদি সেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ করতে চাই, তাহলে তো এই ধরনের একটি পরিস্থিতি লাগবে, একটি মানুষ যেখানে নিরাপদ বোধ করবে। কিন্তু আমরা যদি সেই নিরাপত্তা না দিতে পারি, রাষ্ট্র যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে তো শহীদের স্বপ্ন সফল হলো না। আজকে যে কথা শহীদ আশরাফ বলেছেন, যে শঙ্কা প্রকাশ করেছেন, সেই শঙ্কা দূর করার দায়িত্ব কিন্তু সরকারের, সেই শঙ্কা দূর করার দায়িত্ব আমাদেরও। আমাদের যে উত্তর প্রজন্ম, তাদের কাছে আমরা কি রেখে যাচ্ছি, তাদেরকে কি আমরা নতুন কিছু স্বপ্ন দেখাতে পারছি? আজকে হতাশা চারদিকে, আজকে বেকারত্ব, আবার অর্থনৈতিক উন্নতিও হচ্ছে, কিন্তু আমরা একই সঙ্গে, সেটাও তো একটা ইতিবাচক দিক, হ্যাঁ সেটা ইতিবাচক দিক, কিন্তু একই সঙ্গে শহীদের স্বপ্ন ছিল একটি সুন্দর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি কি বলে শান্তির বাংলাদেশ। আমি জানতে চাইবো যে যেটি আমি বললাম যে ধরেন যে এই যে যুদ্ধবাদী বিচার আমরা করছি, তার যারা বিচার, তারা তো পরাজিত শক্তি পাকিস্তানি, তারা তো বাংলাদেশের রাজনীতি করছিল, তারা তো রাজনৈতিক অনুমোদন পেয়েছিল, নাগরিকত্ব পেয়েছে, তারা মন্ত্রী হয়েছেন। এই যে তাদের বিচার করার সময় তাদের যারা সহশক্তি, তাদের যারা রাজনৈতিক শক্তি, তারা কোনো ঘটনা ঘটাচ্ছে কিনা, আপনি কি মনে করেন কিনা সেটি? ইতিহাস নগ্ন সত্যের কথা বলে, সেই ইতিহাসের দিকে তাকিয়ে
যদি বলি যে ৭১-এর পরাজিত শক্তি যারা ছিল তাদেরই শাখা প্রশাখা পল্লবিত হয়ে আজকের জঙ্গি উগ্র ধর্মান্ধ হয়ে উঠেছে এবং এদের হাতেই আজকে বাংলাদেশের বিবেক বিপন্ন। এবং সোহরাব হাসান কিছু আগে যেমন বলছিলেন যে মুক্ত চিন্তার মানুষ বা স্বাধীন চিন্তার মানুষ, বিবেকী উচ্চারণের মানুষ আজকে হুমকির মুখে, রাষ্ট্র থেকে নয়, অরাষ্ট্রীয় গোষ্ঠী এবং ব্যক্তির কাছে থেকে। এবং কিছু মানুষকে তো হত্যাও করা হয়েছে, ব্লগার যাকে বলি, এবং এদের মধ্যে অভিজিতের মতো লেখকও ছিলেন যারা এখনো হয়ে যাচ্ছে এবং মন্দিরে মসজিদে গির্জায় হামলা চলছে। এবং অতি সাম্প্রতিক যে প্রবণতা, যারা সংখ্যালঘু, যারা ধর্ম সংখ্যাগুরু সম্প্রদায়েরও আবার যারা প্রান্তিক, যারা যারা ওদের মধ্যে আবার সংখ্যালঘু, বিশেষ করে আপনি ধরেন শিয়া সম্প্রদায়, তারা ধর্মীয়ভাবে সংখ্যাগুরু সম্প্রদায়, কিন্তু তাদের বাইরে যারা তাদেরকে স্বীকার করে না। এর আগে আমাদের উপর হামলা হয়েছে, শিয়াদের উপর হচ্ছে, আপনি মন্দিরে হামলা হচ্ছে, খ্রিস্টান যাজকদের উপর হামলা হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। তাহলে আমরা যে আজকে তাহলে কি যে আমরা যে যুদ্ধপদের বিচার করতে যারা ঐক্যবদ্ধ আছি, তাদের বিপরীত যে শক্তি, তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং তারা তো সক্রিয় আছে। একটা বয়ান উঠে এসেছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের রায় কার্যকর করবার আগে যে তাদের এই রায়টি কার্যকর করা রুখে দেওয়ার জন্যে এই ধরনের পরিকল্পিত সন্ত্রাস চলছে, জঙ্গিবাদ চলছে। সেটি কতটুকু সত্য সে তথ্য জানানোর দায়িত্ব কিন্তু সরকারের। আমরা সে তথ্য সূত্রটি এখনো পাইনি। তবে এটা ঠিক যে তাদেরই সমগোত্রীয় সহচর সহযোগীরা এই কাজগুলো করছে। এবং আর একটা কথা দেখুন, এই প্রসঙ্গে আর একটা ঘটনা দিক উন্মোচিত হয়ে গেছে যে এদের দুজনের ফাঁসি কার্যকর যেন না করা হয় তার জন্যে পাকিস্তানের একটা উদ্বেগ, এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচের কথা আছে, ওদের কথা আমি বিবেচনায় নেই না এই জন্যে যে এরা মানবাধিকারের ব্যবসা করে আর কি। এদের গ্রহণযোগ্যতা আমাদের কাছে নেই। এরা তো ৭১-এ কিছু বলেনি, এরা এখন কথা গণহত্যা হয়েছে, সেই যখন গণহত্যা এবং যার প্রমাণ সব জায়গায় রয়ে গেছে, এমনকি পাকিস্তানি দলিল হামিদুর রহমান কমিশন সেখানেও পর্যন্ত রয়ে কাজে এদের কথা আমি বিবেচনায় নিই না বা নিতেও বলি না, সরকারকে গুরুত্ব না দেওয়াই ভালো। কিন্তু পাকিস্তান যে কূটনৈতিক শিষ্টাচার বক্তব্য দিয়েছে তা থেকে কিন্তু আমি এর একটা ইতিবাচক দিক হচ্ছে আমাদের জন্যে যে এদের বিচারটা ঠিকই হয়েছে। এরা পাকিস্তানি চর শুধু ৭১-এ ছিল না, এই ফাঁসির আখ্যান পর্যন্ত তারা পাকিস্তানি চর ছিল। এখন বাংলাদেশে তারা নাগরিক, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়েছে, কিন্তু তারা কাজ করেছে পাকিস্তানের হয়ে। তো এইসব তো এর পাশাপাশি বর্তমান যে পরিবেশ কথা বলা হচ্ছে, বর্তমান পরিবেশ তো ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী পরিবেশ। কারণ ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে স্বপ্নটি ছিল সেটি একটি মানবিক রাষ্ট্র, ধর্ম যার যার হবে, রাষ্ট্র হবে সবার, অসাম্প্রদায়িক, মানবিক এবং সুখী পরিতৃপ্ত একটি রাষ্ট্র। সুখ এবং পরিতৃপ্তি কোনো নির্ধারণ করা যায় না, এটা অনেক দেশ, কিন্তু তবুও একটু ন্যূনতম মাত্রা আছে, সেই মাত্রায় পৌঁছানোর কথা। সেই জায়গায় আমাদের একটা ঘাটতি রয়ে গেছে। ৪৪ বছর পর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস ভিন্ন মাত্রায় উদযাপন করছি। শুরুতে আমরা দুজনেই বলেছি, আপনিও বলেছেন। তো কিন্তু কথা হচ্ছে একই সঙ্গে এটাও বিবেচ্য যে ৭১-এর দিনগুলো কি ফিরে এলো, যে মুক্তিযুদ্ধের সপক্ষ হবার জন্য বুদ্ধিজীবীদের প্রাণ দিতে হয়েছিল, আবার বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ চেতনার সপক্ষ হবার কারণে অনেক এখন চিন্তা করতে গিয়েও হুমকির মুখে। তো সেই জায়গায় তাহলে আমরা এগুলাম কোথায়? এখন রাষ্ট্র ভূমিকা কি?
এখানে কিন্তু বড় বিবেচনার বিষয় রাষ্ট্রের। আমি মনে করি কিছুটা বাচনিক ঐকান্তিকতা দৃশ্যমান সরকারের পক্ষ থেকে। যে চেতনার বাংলাদেশ নিয়ে মুক্তিযুদ্ধ শুরু এবং বিজয় অর্জিত হয়েছিল, সেই চেতনা বাস্তবায়ন এবং সেই চেতনার পথ ধরে ৪৪ বছর পরে এসে যখন আমরা যুদ্ধাপরাধীর বিচার রায় কার্যকর করছি, তখন রাষ্ট্রের ভূমিকা কী হবে? আপনি বলছেন যে মুক্ত বুদ্ধির মানুষ এখনও তো নিহত হচ্ছে। যুদ্ধাপরাধীর বিচার করতে পেরেছি, দণ্ড কার্যকর করতে পেরেছি, তার জন্য কৃতজ্ঞতা রাষ্ট্রের কাছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের চরিত্রটি মিশ্র এবং বিভিন্ন ধরনের চরিত্র। কারণ হচ্ছে আমরা তো জানি কিছুটা স্ববিরোধীও। স্ববিরোধী, ঠিকই বলেছে। কারণ ৭৫ থেকে ৯৬ পর্যন্ত যে ধারাবাহিকতা, সময় যারা রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রবিন্দুতে, তারা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার আদর্শে বিশ্বাসী ছিল? এই প্রশ্নটা সঙ্গত কারণে ওঠে। এই জন্যে তাদের আমলেই ৭১ বাংলাদেশ বিরোধী ব্যক্তিত্ব এবং মহল পুনর্বাসিত হয়েছে, রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়েছে। তবে মোটা দাগে আমরা যেটা বলে থাকি, এই সময়টা ফ্রেমে বাংলাদেশের গতিমুখ ফিরিয়ে দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে। এবং আমি যেটা সবসময় বলে থাকি, ওই সময় বাংলাদেশের পাকিস্তানিকরণ এবং রাজাকারায়নের প্রক্রিয়া চলমান ছিল সমান্তরালে। তো সেই সময় তো রাষ্ট্রের কাছে থেকে এই বিচার আমরা পেতে পারি না। এবং আমাদের জানা আছে স্বাধীনতার পর বঙ্গবন্ধু পরিপূর্ণ ঐকান্তিকতা নিয়ে এদের বিচার শুরু করেছিলেন শেষ এবং করতে পারেন নাই। ৭৩টি ট্রাইব্যুনাল করা হয়েছিল এবং আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনাল আইনটি তৈরি করা হলো ১৯৭৩-এ। আর একজন রাজাকারের বিচার হয়েছিল চিকন আলী এবং হ্যাঁ শহীদুল্লাহ কায়সার হত্যার বিচারও শুরু হয়েছিল। আব্দুল খালেক যে আসামি অভিযুক্ত হয়েছিল, খালেক মজুমদার, তাকে 7 বছর কারাদণ্ড এবং তারপরে কত জরিমানা ছিল ইত্যাদি। তো ৭৬-এর পরে দালাল আইনটি বাতিল হলো, এদেরকে ছেড়ে দেওয়া হলো, জামাত ইসলামীকে রাজনীতি করতে দেওয়া হলো। কাজে সেই সময় এটা আমরা আশা করি না। তো দীর্ঘ ছেদের পরে অর্থাৎ ৭৫-এর পরে আবার ২০৯৬-এর পর থেকে বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়। আর ২০০৮-এর পরে এই মানবতা বিরোধী অপরাধী অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরু হয়। এর মধ্যে অবশ্য আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়ে গেছে, দণ্ড কজন পলাতক খুনি রয়ে গেছে। তো কাজে রাষ্ট্রের ভূমিকা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আপনি, আমি বা আমরা তিনজনে চাইলে কিন্তু এই বিচার চালু করতে পারবো না। আমরা তো চেয়েছি, আমরা তো ৭২ থেকেই চেয়েছি, ৭১ থেকেই চেয়েছি, কিন্তু আমরা তো কিছু করতে পারিনি। কাজে রাষ্ট্রের হাতে ক্ষমতা, সরকারের ক্ষমতা, সরকার যদি না করে তাহলে হয় না। তো সেই জন্য আজকে যে পরিবেশ পরিস্থিতি, দারুণ অস্বস্তি, শঙ্কামূলক একটা পরিস্থিতি, বিপন্ন বিবেক, আমাদের প্রতি মুহূর্তে প্রাণের শঙ্কা, অসংখ্য মানুষ হত্যার হুমকি পেয়েছে, যাদের মনন, যাদের মেধা, যাদের বিবেক ৭১ বুদ্ধিজীবীদের মতোই দেশকে চালিত করে, জাতিকে প্রণোদনা দেয়, কিন্তু তারা তো হুমকির মুখে। কাজে আবার ৭১ ফিরে এলো কিনা সেটি বিবেচ্য বিষয়। এখন রাষ্ট্রকে তৎপর হতে হবে এই নিরাপত্তা। যে রাষ্ট্রর হাতে আমরা যুদ্ধাপরাধীর বিচারের কার্য শুরু এবং রায় কার্যকর দেখি, যে সরকার উদ্যোগ নিয়ে এই অসাধ্য সাধনের কাজটি করে, সেই সরকার এবং সেই রাষ্ট্রের কাছে আপনি যেমনটি বলছিলেন যে উদ্বেগহীন সমাজ বা নাগরিকের উদ্বেগ বা প্রাণের নিরাপত্তা, সেটি করতে গিয়ে কি আমরা কোথায় দ্বিধাবিভক্ত হচ্ছি? এই ব্যাপারে তো কারো কোনো বিভেদ দ্বিমত থাকার কথা না, তাহলে কোথায় আমরা পিছাচ্ছি? না, প্রথমত হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, যদি সদিচ্ছা একটি আর সক্ষমতাও একটি। এবং ৭১-এও এই যে মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধ যারা করেছে তাদের যে কৌশল, যে শক্তি ছিল, এখন যারা এই এখনকার যে অপশক্তি, দেশি বিদেশি যে জঙ্গি গোষ্ঠী, তাদের শক্তি সামর্থ্য কিন্তু অনেক বেশি, তাদের
মানে বেশি, আমাদের তাদের আমাদের আদর- রাষ্ট্র যে সক্ষমতা অর্জন করেছে তার যেভাবে চেয়ে- বিচার করা, তার চেয়ে এবং অনেক রায় কার্য বেশি। করা, তার থেকে অনেক বেশি তার বলছেন চেয়ে আপনি। অনেক বেশি। আচ্ছা। সুতরাং সরকার, আমার ধারণা যে সরকার তাদের ভয়াবহতা, তাদের শক্তির যে ভয়াবহতা, সেটি হয়তো হয়তো অনুধাবনে ভুল করেছেন, অথবা যে যে সামর্থ্য নিয়ে যে ঐক্য, এবং সেটি কিন্তু এই সমস্যাটি শুধু আইন শৃঙ্খলা জনিত নয়। বাংলাদেশে আইএসআই আজকে নেই, কিন্তু তাদের সহযোগীরা তো আছে। বা হয়ে ওঠার চেষ্টা করছে আচ্ছা, কেউ কেউ আচ্ছা, হয়তো। তারপর আরও একটি বিষয় আছে। এটি কোন সময়, যেটা অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বললেন, যে এই অপশক্তি ৭৫-এর পর যদি এই অপশক্তির উত্থান হয়ে থাকে, সেই উত্থানের সাথে কারা জড়িত? সেই উত্থানের সাথে আজকে জামাত বিএনপির কথা আমরা বলছি, জামাত বিএনপি জড়িত, কিন্তু এর এই ২১ বছরের শাসনের আরও একটি পর্ব ছিল, হোসেন মোহাম্মদ এরশাদ। তার সময়ে এই জঙ্গি উত্থান কোনো ক্রমেই কম হয়নি বিএনপি জামাত আমলের চেয়ে। কারণ আজকে যে যুদ্ধাপরাধীর আমরা ফাঁসি দিয়েছি বলে, মানে আমরা তাদের দণ্ড আর তাদের কার্যকর মধ্যে একজন হয়েছে, তার মন্ত্রিসভার সদস্য ছিলেন। তাদের একজন তার সালাউদ্দিন কাদের মন্ত্রিসভার চৌধুরী সদস্য ছিলেন। এই তিনি কিন্তু চেমের সাথে মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি কিন্তু বিএনপির মন্ত্রিসভার সদস্য ছিলেন না, ছিলেন না। তিনি উপদেষ্টা ছিলেন। সুতরাং না, সেটা মন্ত্রী পদের মর্যাদায়। আচ্ছা, কিন্তু সরাসরি মন্ত্রী পতাকা পেয়েছেন আচ্ছা। এই চেমের সাথে আমলে। এইচএম এরশাদের আমলে। তো সুতরাং আমরা অপশক্তির বিরুদ্ধে যে লড়াই করতে যাই, সেটা আজকের রাজনৈতিক বিবেচনাকে ঊর্ধ্বে রেখে যদি করতে পারি, তাহলে জাতীয় ঐকমত্য সম্ভব, তাহলে সবার সমর্থন সম্ভব, এবং আমরা যা করতে চাই, মানে সরকার যা করতে চায়, যে এই জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযান চালাতে পারে, সেটা সফল করা সহজ হয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা পেছনের অপরাধের বিচার করছি, বর্তমানের অপরাধেরও বিচার একইভাবে করতে হবে। মানে যে অপশক্তি করে, সে দল মত নির্বিশেষে, যে 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 আগুন চালিয়ে মানুষ মারে, তারও যেমন বিচার করতে হবে। আবার কেউ যদি গুম হয়ে যায়, কেউ যদি কোনো নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়, সেটি কেন হলো, সেটাও কিন্তু খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং রাষ্ট্রকে কিন্তু ন্যায়দণ্ড নিয়ে চলতে হবে, কোনো পক্ষপাত করা চলবে না। এটি একটি। আরেকটি হচ্ছে যে শুধু এই সমস্যাটি আইন শৃঙ্খলা না জড়িত নয়, এই সমস্যাটি রাজনৈতিক সমস্যা, এটা বৈশ্বিক সমস্যা, আঞ্চলিক সমস্যা। সুতরাং আমরা যতটা সম্ভব রাজনৈতিক সেই ঐক্যের পরিধিটা বাড়ানো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এনটিভির সঙ্গেই।